আচ্ছা দেখো, তো পর্যায়বৃত্ত রসায়নে আমরা শুরু করি। আমি আসলে মেইনলি তোমাদের হচ্ছে গিয়ে একেবারে তোমাদের বইয়ের টপিক ধরে ধরে ওইভাবে আমি পড়াই না। সাধারণত আমি পড়াই হচ্ছে গিয়ে তোমাদের যেভাবে পড়াইলে সুবিধা। যেমন দেখা যাচ্ছে একটা অধ্যায়ের আমি পড়াচ্ছি মাঝখান থেকে, তুমি ভাবতে পারো কী ব্যাপার, এর আগে তো অনেকগুলা টপিক আছে। যেমন পর্যাবৃত্ত রসায়নের শুরুর দিকে আছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ভাইয়া আগে পড়াচ্ছে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো আগে কেন পড়াচ্ছে? আসলে আমি বুঝেই পড়াচ্ছি, কারণ ওই বৈশিষ্ট্যগুলো পড়াই ফেললে তোমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক তোমরা নিজেরাই অনেক বৈশিষ্ট্য বানাই ফেলতে পারবা। বই থেকে গদবাদা মুখস্থ করে লাভ নেই। তো পর্যায় সারণীর এই বেসিক কনসেপ্টগুলো শুরু করার আগে আমি একটু তোমাদের ছোটোবেলার যে পড়াশোনা, মানে হচ্ছে 9-10-এর ছোটোকালের পড়াশোনাগুলো আমি একটু রিক্যাপিচুলেট করি। যেমন ধরো আমরা 9-10-এ একটা জিনিস পড়ছিলাম, সাধারণত পর্যায় সারণী কী? পর্যায় সারণী হচ্ছে গিয়ে এটা এমন একটা সারণী যেখানে আমরা মৌলগুলাকে সাজায় রাখি নাকি একটার পর একটা। তো এই পর্যায় সারণীতে মানে মৌলগুলো আমরা কি হিসাবে সাজায় রাখি বা কিসের ভিত্তিতে সাজায় রাখি? সর্বপ্রথম একজন বিজ্ঞানী, নাম হচ্ছে দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ বা সংক্ষেপে মেন্ডেলিভ, পর্যায় সারণীতে মৌলগুলাকে সাজাইছিল কিসের ভিত্তিতে? পারমাণবিক ভরের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পারমাণবিক ভরের ভিত্তিতে উনি পর্যায় সারণীটা সাজাইছিল। উনি বলছিল যে পর্যায় সারণীর পরমাণুগুলা একটার পর একটা রিপিট হয় পারমাণবিক ভরের নিম্ন থেকে উচ্চ ক্রমের দিকে, নিম্ন থেকে ক্রমের দিকে। যেমন তুমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন 1, হিলিয়াম তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে হিলিয়াম, লিথিয়াম হচ্ছে 6, এভাবে 6.0 সামথিং। এভাবে কিন্তু ছোট থেকে পারমাণবিক ভরগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, ছোট থেকে আস্তে আস্তে পারমাণবিক ভরগুলা বড় হতে থাকে। দেখি একটা বই, ছোট থেকে পারমাণবিক ভরগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তো এর উপর বেস করে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীর ব্যাপারটাকে সাজাইছে। কিন্তু ঝামেলাটা বাঁধলো কোথায়? ঝামেলাটা বাঁধলো পটাশিয়াম আর আর্গনের ভিতরে। পটাশিয়াম আর আর্গনের ভিতরে। তোমরা পর্যায় সারণী আছে না বইয়ে? আছে কিনা? খুলে দেখো পটাশিয়ামের পারমাণবিক ভর কত। দেখো পটাশিয়ামের পারমাণবিক ভর কত কত বলো। হ্যাঁ, পটাশিয়াম কত? 39 পয়েন্ট কত? 39.09। আচ্ছা 39। আর্গনের কত? 40। আচ্ছা দেখো আর্গন কত? 40। আর পটাশিয়াম কত? 39। আচ্ছা একটু সবাই আমার দিকে একটু তাকাও। আর্গনের পর্যায় সারণীতে পর্যায়ক্রম অনুসারে আর্গন আগে না পটাশিয়াম আগে? আর্গন আগে। আর্গন তারপরে হচ্ছে পটাশিয়াম, তাই না? আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18 বলে ফেলো। 18। আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তার মানে পর্যায় সারণীতে আর্গনের পরেই না পটাশিয়াম, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, দেন পটাশিয়াম। তার মানে হিসাবে কে আগে থাকার কথা? আর্গন কিন্তু আগে, পটাশিয়াম পরে। কিন্তু মেন্ডেলিভের মতে কে আগে থাকার কথা? কারণ মেন্ডেলিভের মতে আমরা দেখি পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 আর আর্গনের পারমাণবিক ভর কত? 40। তার মানে মেন্ডেলিভের মতে যেহেতু পটাশিয়াম 39 আর আর্গন হচ্ছে 40, তার মানে হচ্ছে গিয়ে আর্গন কিন্তু পটাশিয়ামের আগে থাকার মানে পরে থাকার কথা। কারণ আর্গন হচ্ছে 40, পটাশিয়াম 39, পটাশিয়াম আগে থাকার কথা। কিন্তু পর্যায় সারণীতে দেখা যায় আর্গন পটাশিয়ামের আগে, কিন্তু আর্গন থাকার কথা পটাশিয়ামে পরে। তাহলে লাগলো নি একটা প্যাচ? তাহলে হইল ব্যাপারটা কি সমাধান হইল? তাহলে এটা ইউনিভার্সাল হইল না, ব্যাপারটা ইউনিভার্সাল হইল না যে পারমাণবিক ভরই হচ্ছে গিয়ে পর্যায় সারণীর ভিত্তি। এটা ইউনিভার্সাল হইল না। প্যাচটা লাগলো কোথায়? পটাশিয়াম এবং আর্গনে। আর্গন থাকার কথা পরে, অথচ আর্গন আছে আগে।
অনেক বছর পরে বিজ্ঞানী মোসলে, কোন বিজ্ঞানী? হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। আসলে উনি কিছুই আবিষ্কার করে নাই, উনি একটা জিনিস খেয়াল করলো, প্রত্যেকটা পরমাণুর প্রোটন সংখ্যা পর্যায় সারণীতে দেখা যায় যে প্রোটন সংখ্যার ক্রম আকারে, যেমন আর্গনের কত 18, কেন্দ্রে প্রোটন আছে 18টা, 18। পটাশিয়ামের কত 19, তাই না? ক্যালসিয়াম কত 20। তো উনি জাস্ট বলল যে কেন্দ্রে প্রোটন মানে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রমানুসারে পর্যায় সারণী। কিন্তু বিজ্ঞানীরা বলল যে শুধুমাত্র একটা সংখ্যা, জাস্ট উনি তো নতুন করে কিছু আবিষ্কার করে নাই, উনি জাস্ট একটা পারমাণবিক সংখ্যা, একটা সংখ্যা পর্যায় সারণী ভিত্তি হতে উনি পারমাণবিক ভর বলছিলেন, ওইটার পিছনে উনি কিছু যুক্তিও দিয়েছিলেন। বাট মোসলে যে সংখ্যাটা আবিষ্কার করছে এটাই তো পর্যায় সারণীর ভিত্তি হতে পারে না। তারপরে বিজ্ঞানীরা অনেক গবেষণার পর খেয়াল করে দেখলো পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস, বা ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি। বুঝতে পারছো? তো ইলেকট্রন বিন্যাসটা পর্যায় সারণীর ভিত্তি কিভাবে বুঝলা? পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপ আছে, পর্যায় আছে। একই গ্রুপের যত পরমাণু আছে সব পরমাণুর তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখবা সর্বশেষ ইলেকট্রন সংখ্যা সবার সেম। যেমন আমি যদি প্রথম যেই গ্রুপটা আছে এটা দিয়ে আমি একটু ব্যাখ্যা করি। যেমন দেখো, হাইড্রোজেন গ্রুপ 1-এ কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আসে সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম টাইপের আছে আরও। দেখো হাইড্রোজেনের পারমাণু ইলেকট্রন বিন্যাস যদি করি 1s1, হিলিয়াম হচ্ছে গিয়ে এখানে কয়টা ইলেকট্রন থাকে? হিলিয়ামের 3টা, 1s2, 2s1। সোডিয়াম হচ্ছে 1s2, সোডিয়াম 11, আমরা জানি পারমাণু সংখ্যা 11 মানে ইলেকট্রন আছে 11টা, 2s2, 2p6, 3s1, তাও কিন্তু 1, তাই না? আবার পটাশিয়ামের ক্ষেত্রেও দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। ঠিক আছে কিনা? ও ডি পর্যন্ত নিয়ে গেছে, সরি। আচ্ছা, আগে যাবে কোথায়? পি এর পরে 4s-এ যাবে, 4s1। আচ্ছা দেখো, তাহলে হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রন কয়টা? একটা, তাই না? লিথিয়ামের কয়টা? একটা। সোডিয়ামের কয়টা? পটাশিয়ামের কয়টা? একটা। তার মানে বোঝা যাচ্ছে যে সর্বশেষ সবাইরই কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে উপশক্তি স্তরে। তার মানে সবাই গ্রুপ 1-এর। আর যারা হচ্ছে গ্রুপ 2-এর সবার সর্বশেষ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 2টা করে। বুঝতে পারছো? এভাবে পর্যায় সারণীটাকে সাজানো হয়েছিল। আগে এ বি এরকম ব্লক, সাব ব্লক বিভিন্নভাবে পর্যায় সারণীটাকে সাজাইতো অনেক কঠিন করে, ঠিক আছে, সাজানো ছিল। কিন্তু বর্তমানেও এটার প্রচলনটাও কিন্তু চলে গেছে। বর্তমানে কোন পর্যায় সারণীটার প্রচলন আসছে? পর্যায় সারণীর ইতিহাসটা বলতেছি। বর্তমানে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী আসলে কোনটা জানো? বিজ্ঞানী বোর একটা পর্যায় সারণী বানাইছিল, যেটাতে কোনো সাব ব্লক নামক কোনো কথা নাই। এ ব্লক বা এ গ্রুপ, বি গ্রুপ, সাব গ্রুপ এরকম টাইপের কোনো কথা নেই। বিজ্ঞানী নিলস বোরের মতে পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ, এরকম স্তম্ভ আছে কয়টা? এরকম গ্রুপ আছে কয়টা? এরকম খাড়া স্তম্ভ আছে মোট 18টা। কয়টা? আর পর্যায় আছে কয়টা? 7টা। 2, 4, 6, 7টা পর্যায় আছে। এখন এগুলার ক্ষেত্রে কিছু আছে, যেমন প্রথম পর্যায়ে মৌল দেখবা কয়টা? মাত্র 2টা। প্রথম পর্যায়ে মৌল কয়টা? 2টা, হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টা? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, 8টা। তৃতীয় পর্যায়ে সেম। তার মানে প্রথম পর্যায় হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র পর্যায়। প্রথম পর্যায় হচ্ছে সবচেয়ে, এটাকে বলা হয় অতি ক্ষুদ্র পর্যায়। কি বলা হয় এটাকে? অতি ক্ষুদ্র পর্যায়, ঠিক আছে। আর দ্বিতীয় আর তৃতীয় পর্যায়কে বলা হয় ক্ষুদ্র পর্যায়, ঠিক আছে।
চতুর্থ ও পঞ্চম পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়, ষষ্ঠ আর সপ্তম পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। কি বলা হয়? বুঝতে পারছো? বুঝতে পারছো? পর্যায়গুলো হচ্ছে রোগুলা, আর কলাম থাকে 18টা, কলাম থাকে 18টা। এখানে আলাদা করে এ ব্লক, বি মানে এ গ্রুপ, বি গ্রুপ, সাব গ্রুপ এরকম টাইপের আলাদা করে কোনো ভাগ করা হয় নাই। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, এবার আসো আমরা একটু ডিটেইল পড়ি। এবার আসো বেসিক জিনিসগুলা, ইতিহাসটা শেষ কিন্তু। মনে করো এটা হচ্ছে একটা পর্যায় সারণীর যে কোনো একটা গ্রুপ, ফর এক্সাম্পল একটা গ্রুপ আছে, এই গ্রুপে 3টা পরমাণু আছে, একটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ধরো এক্স হচ্ছে 2 নাম্বার পর্যায়ে, ওয়াই হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, জেড হচ্ছে 4 নাম্বার পর্যায়ে। তোমাদের কি মনে হয় এক্স 2 নাম্বার পর্যায়ে, তাই না? এক্সের পর্যায় আছে কয়টা? 2টা। এক্সের শক্তি স্তর আছে কয়টা? 2টা। এক্স, বুঝতে পারছো? ওয়াই এর পর্যায় কয়টা? 3টা। তার মানে ওয়াই এর শক্তি স্তর কয়টা আছে? 3টা। তোমাদের যদি দেখতে সমস্যা এখানে বসতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াই এর কয়টা আছে শক্তি স্তর? 3টা। আর জেড এর কয়টা আছে? 4টা। তোমরাই আমাকে একটু বলো, এক্স এর শক্তি স্তর আছে 2টা, ওয়াই এর শক্তি স্তর আছে কয়টা? 3টা। আর জেড এর শক্তি স্তর আছে কয়টা? 4টা। তোমরাই বলো, আমি যদি বলি এক্স ওয়াই জেড 3টার ভিতরে আকারে বড় কে? জেড। তার মানে হচ্ছে জেড এর আকৃতি কার থেকে বড়? ওয়াই থেকে। ওয়াই এর আকৃতি কার থেকে বড়? এক্স থেকে। ক্লিয়ার কিনা? তার মানে শক্তি স্তরের সংখ্যা বাড়লে আকৃতি বাড়ে না কমে? আকৃতি বাড়ে। আর শক্তি স্তরের সংখ্যা বাড়ে পর্যায়ের সংখ্যা বাড়লে। এটা দ্বিতীয় পর্যায়ে 2টা শক্তি স্তর, তৃতীয় পর্যায়ে 3টা শক্তি স্তর, চতুর্থ পর্যায়ে 4টা। বুঝতে পারছো? তার মানে আমি কি বলতে পারি না যে একই গ্রুপে যতই উপর থেকে আমি নিচের দিকে নামি, পর্যায় সংখ্যা তত বাড়ে, শক্তি স্তর সংখ্যা তত বাড়ে, পরমাণুর আকার তত বাড়ে। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, বেসিক জিনিস খেয়াল করো। একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, কি হয়? পর্যায় সংখ্যা বাড়ে, শক্তি স্তর সংখ্যা বাড়ে এবং পরমাণুর আকার বৃদ্ধি পায়। উল্টা নিচ থেকে যত উপরে যাওয়া যায়, কি হয়? পর্যায় সংখ্যা কমে, শক্তি স্তর সংখ্যা কমে, আকার হ্রাস পায়। বুঝতে পারছো কিনা গ্রুপ ভিত্তিক সম্পর্ক? এবার আসো পরমাণুর আকারের ক্ষেত্রে পর্যায় ভিত্তিক সম্পর্ক। কি? পর্যায় ভিত্তিক সম্পর্ক। মনে করো, আচ্ছা এক সেকেন্ড একটু দাও। আচ্ছা সরি, দেখো তোমরা একটু, তো যতটুকু বলছি, তোমার যদি একটা গ্রুপের নিচ থেকে উপরের দিকে যায়, পরমাণুর আকার বাড়ে না কমে? বাড়ে। আর যদি উপর থেকে নিচের দিকে যাই, উল্টা বললা নাকি? উপর থেকে নিচের দিকে গেলে শক্তি স্তর সংখ্যা বাড়ে, তার মানে পরমাণুর আকার বাড়ে, আর নিচ থেকে উপরে গেলে হ্রাস পায়। এবার আসো পর্যায় ভিত্তিক সম্পর্ক। মনে করো এটা একটা পর্যায়, এটা গ্রুপ না, এটা পর্যায়। ধরো এটা 2 নাম্বার পর্যায়, এক্স ওয়াই জেড 3টা পরমাণু আছে এই 2 নাম্বার পর্যায়ে। তো যেহেতু পর্যায় 2, তার মানে এখানে কি? যেহেতু পর্যায় 2, তার মানে এখানে প্রত্যেকটা পরমাণুতে কয়টা করে শক্তি স্তর থাকবে? 2টা করে শক্তি স্তর এক্স এ, ওয়াই এ 2টা করে শক্তি স্তর, জেড এ 2টা শক্তি স্তর। তাহলে কে বড় কে ছোট বলো তো দেখি? কে বড় কে ছোট বলো? এক্স বড়। এখানে তোমাদের মতে
এক্স বড় কেন? তোমরা তো দেখতেছো এখানে এক্স ওয়াই জেড তিনোটাতেই সমান সংখ্যক শক্তি স্তর আছে, তাহলে এখানে বড় ছোট কেমনে হইল? আচ্ছা খেয়াল করো, এক্সে প্রোটন যদি থাকে ফর এক্সাম্পল 10টা, ওয়াইতে প্রোটন আছে কয়টা? 11টা। জেডে প্রোটন আছে কয়টা? 12টা। তার মানে এক্সে প্রোটন 10টা থাকলে ওয়াইয়ে থাকে 11টা আর জেডে থাকে 12টা। তাহলে এক্স এর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে 10টা, ওয়াই এর কেন্দ্রে ধনাত্মক 11টা, জেড এর কেন্দ্রে ধনাত্মক 12টা। তাহলে বাহিরের ইলেকট্রনকে কার নিউক্লিয়াসটা বেশি টানবে? জেড এর, কারণ তার ধনাত্মক সংখ্যা বা প্রোটন সংখ্যা বেশি। 12টা বেশি থাকার কারণে সে বেশি আকর্ষণ করবে নিউক্লিয়াসের দিকে। তাহলে সর্ববহিস্থ শক্তিস্তরটা কি হবে? কিছুটা সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য জেড এর আকৃতি কার থেকে ছোট? ওয়াই এর থেকে ছোট। ওয়াই এর আকৃতি এক্স থেকে ছোট। বুঝতে পারছো আমার কথা? বোঝা গেছে কিনা? তার মানে একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যায় ততই প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে আকর্ষণ বাড়ে, তাই সর্ববহিস্থ শক্তিস্তরটা সংকুচিত হয়ে পরমাণুর আকার হ্রাস পায়। বুঝতে পারছো? এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আরেকবার একটু বলি, যতই বাম থেকে ডান দিকে যাব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের উপর আকর্ষণ বৃদ্ধি পায়। তার মানে সর্ববহিস্তর স্তর সংকুচিত হয়ে আকারটা কমে যায়। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে, আর ডান থেকে বাম দিকে আসলে পরমাণুর আকার বাড়ে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। এবার দেখো আরেকটা কনসেপ্ট তোমাদের একটু বুঝাই। তোমরা আগে আমাকে একটু বলো, কে বলবে ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে বলো? হ্যাঁ বলো ধাতু কাকে বলে বলো? মানে যে সকল পরমাণু ইলেকট্রন দান করতে চায় তারা ধাতু, আর যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চায় তারাও ধাতু। ক্লিয়ার? যারা ইলেকট্রন দান করতে চায় তারা ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করতে চায় তারা অধাতু। এখন মনে করো একটা পরমাণু একটা গ্রুপে, এরা হচ্ছে ধাতু। এই শোনো, এখন কিন্তু আমি স্পেসিফিক ধাতুদের নিয়ে কথা বলতেছি। এখন শুধুমাত্র ধাতব গ্রুপ বা ধাতুদের নিয়ে আমি একটু কথা বলতেছি। ধরো এক্স ওয়াই জেড তিনটা একই গ্রুপের মৌল আছে যারা ধাতু। তো ধাতু কেন ধাতু? কারণ সে ইলেকট্রন গ্রহণ করতে চায় না ছাড়তে চায়? ইলেকট্রন ছাড়তে চায়, এই জন্য সে ধাতু। তো এখন একটু খেয়াল করে দেখো, এক্স মনে করো 2 নম্বর পর্যায়ে আছে, ওয়াই 3 নম্বর পর্যায়ে আছে, জেড 4 নম্বর পর্যায়ে আছে। এখন এক্স এর পর্যায়ে কয়টা? 2টা। ওয়াই 3 নম্বর পর্যায়ে আছে, তার মানে তার পর্যায়ে কয়টা শক্তিস্তর? 3টা। এক্স ওয়াই। জেড এ কয়টা? 4টা। আচ্ছা জেড। তাহলে তোমরা আগের কনসেপ্ট থেকে একটু বলো তো, এক্স ওয়াই জেড তিনটার ভিতরে সবচেয়ে বড় কাকে দেখা যাচ্ছে? কারণ তার শক্তিস্তর বেশি। এখন সর্ববহিস্তর থেকে মনে করো এক্সও একটা ইলেকট্রন ছাড়বে, ওয়াইও একটা ইলেকট্রন ছাড়বে, আর জেডও ধরো একটা ইলেকট্রন ছাড়বে। এখন আমাকে তোমরা একটু বলো তো, এক্স ওয়াই জেড তিনটার ভিতরে কার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব সবচেয়ে বেশি? জেড এর। ইয়েস। এক্স ওয়াই জেড তিনটার ভিতরে জেড এর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের ইলেকট্রনের দূরত্ব বেশি, তাই সর্ববহিস্তরের ইলেকট্রনের উপর আকর্ষণ কম। কারণ দূরত্ব বাড়লে আকর্ষণ কমে না বাড়ে? কমে। তার মানে যেহেতু জেড এর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের ইলেকট্রনের দূরত্ব বেশি, তাই আকর্ষণ কম থাকলে তাই ইজিলি ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তো তিনজনেই যেহেতু ধাতু, তিনজনেই তো ইলেকট্রন ছাড়বে। এখন যে যত ইজিলি ইলেকট্রন ছাড়লো, আমি কি তাকে বলবো না সে তত তীব্র সক্রিয় ধাতু? কারণ ধাতু মানে হচ্ছে যে ইলেকট্রন ছাড়ে সে ধাতু। এখন আমি কি বলবো না যেই ধাতুটা যত ইজিলি ইলেকট্রন ছাড়লো সে তত তীব্র সক্রিয় ধাতু? তো এক্স ওয়াই জেড এর ভিতরে
এখানে এখন তোমাদের যে জিনিসটা বলবো এটা হচ্ছে গিয়ে একটু খেয়াল করে দেখো, এই যে পর্যায় সারণীতে পরমাণুগুলোকে সাজানো হলো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে সাজানো হইলো তার উপর বেস করে অনেকগুলো ধর্মের কথা তোমাদের বলা আছে। যেমন ধাতুর ক্ষেত্রে বলা আছে আয়নীকরণ বিভব, অধাতুর ক্ষেত্রে বলা আছে ইলেকট্রন আসক্তি, আর কোনো একটা সমযোজী যৌগের ক্ষেত্রে বলা আছে ইলেকট্রন নেগেটিভিটি। এগুলো নিয়ে আমরা স্টাডি করব, অথবা স্পেসিফিক কোনো মৌলের ক্ষেত্রে ইলেকট্রন নেগেটিভিটি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়ব। ঠিক আছে, তো তোমাদের আয়নীকরণ বিভব সম্পর্কে আমি একটু বলি। আয়নীকরণ বিভব একই বিভব মানে কি, কাজ মানে শক্তি একই। আয়নীকরণ বিভব কাকে বলে? ধরো কোনো একটা ধাতুর ধর্মকে সেই ইলেকট্রন ছাড়বে, ধাতুর ক্ষেত্রে আয়নীকরণ বিভব। আচ্ছা, আয়নীকরণ মানে কি? আয়নিত করা মানে কি? চার্জযুক্ত করা। আয়নিত করা মানে হচ্ছে চার্জযুক্ত করা। তো এই যদি চার্জযুক্ত করতে হয় কোনো একটা ধাতুকে, কোনো একটা ধাতু ইলেকট্রন ছেড়ে কোন চার্জে চার্জিত হবে? পজিটিভ চার্জে চার্জিত হবে। কোনো একটা ধাতু ইলেকট্রন ছেড়ে কোন চার্জে চার্জিত হবে? পজিটিভ চার্জে চার্জিত হবে। এখন আমি একটা কথা বলছি যে ইলেকট্রন যদি ধাতুর কক্ষপথ থেকে সরাইতে হয়, বাহির থেকে কি দিতে হবে? শক্তি দিতে হবে। একটা ধাতুতে এমনি ইলেকট্রন ছাড়বে না। ধরো এটা একটা ধাতু সোডিয়ামের সর্ববহিস্তর থেকে তুমি একটা ইলেকট্রন সরাইলে সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস। তো এই ইলেকট্রনটা সরাইতে তোমাকে বাহির থেকে শক্তি দিতে হবে কিনা? শক্তি প্রোভাইড করতে হবে কিনা? ডেলএইচ প্রোভাইড করতে হবে না শক্তি? তুমি যদি বাহির থেকে শক্তি দাও তাহলে পরে ইলেকট্রনটা সে ছাড়বে, সোডিয়াম প্লাসে রূপান্তরিত হবে। ক্লিয়ার? তো এখন এই বাহির থেকে যে তুমি শক্তি দিচ্ছ, ডেলএইচ এর মান কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আমরা জানি ডেলএইচ এর মান পজিটিভ হলে এটা হচ্ছে তাপহারী প্রসেস। তাহলে আমি যদি ফার্দার বলি আয়নীকরণ বিভব কি তাপ উৎপাদী প্রসেস নাকি তাপহারী প্রসেস? কি বলবা? তাপহারী প্রসেস, কারণ ডেলএইচ এর মান পজিটিভ। কারণ ইলেকট্রন সরাইতে বাহির থেকে আমি শক্তি দিতে হচ্ছে। আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার? তো এখন খেয়াল করে দেখো, মনে করো ওই যে একটু আগে বললাম যে একটা গ্রুপ আছে, মনে করো, হ্যাঁ, XYZ, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, আর ডিটেইল লিখবো না। তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, বলো দেখি কে বড়? Z। ভেরি গুড, এখন তোমাদের মাথায় ঢুকে গেছে। Z ইজ গ্রেটার দেন Y ইজ গ্রেটার দেন X। তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের যে ইলেকট্রনটা ছাড়বে, ধাতু কিন্তু অধাতুর কনসেপ্ট মাথায় এনো না, কারণ আমরা আয়নীকরণ বিভব যখন স্টাডি করব তখন আমরা ধাতুর ব্যাপারে কথা বলবো। তো এখানে XYZ তিনটার ভিতরে আকৃতি বড় Z এর। তার মানে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের যে ইলেকট্রনটা সে ছাড়বে, ওই ইলেকট্রনের উপর আকর্ষণ কম কার? Z এর, কারণ তার আকৃতি বড়, তার আকৃতি সবচেয়ে বড়। এই কারণে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের উপর ইলেকট্রনের উপর আকর্ষণ কম। তার মানে ইলেকট্রন সে ইজিলি ছেড়ে দিবে। তাহলে যদি ইলেকট্রন ইজিলি ছাড়তে হয় তাহলে কি শক্তি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? শক্তি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? কম দেওয়া লাগবে। আয়নীকরণ বিভব বেশি হবে না কম হবে? কম হবে। বুঝো, আবার বলি, ধরো একটা গ্রুপের ক্ষেত্রে যতই উপর থেকে তুমি নিচের দিকে নামবা, পরমাণুর আকার তত বাড়বে। নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের ইলেকট্রনের উপর আকর্ষণ তত কমবে। আকর্ষণ কমলে ইলেকট্রন ইজিলি ছেড়ে দিবে, তাই না? ইজিলি ইলেকট্রন ছেড়ে দিলে শক্তি কি বেশি দেওয়া লাগে না কম দেওয়া লাগে? কম দেওয়া লাগে। শক্তি কম দেওয়া লাগলে আয়নীকরণ বিভব কম না বেশি? কম হবে। এখন আয়নীকরণ বিভব কি? এটাই তো বললাম না। আয়নীকরণ বিভব হচ্ছে গিয়ে একটি পরমাণুকে, অথবা এক মোল, বড় মাপেরও সংজ্ঞা দিতে পারো, যে এক মোল পরমাণুকে এক মোল ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি দিতে হয় তাকে আয়নীকরণ বিভব বলে। অথবা একটা পরমাণুকে ধনাত্মক আধানে পরিণত করতে যে তাপ শক্তি দিতে হয় তাকে কি বলে? আয়নীকরণ বিভব বলে। তার মানে হচ্ছে গিয়ে পরমাণু থেকে ইলেকট্রন সরাইতে আমি তাপ দিতে হবে। এখন যে XYZ তিনটার ভিতরে সবচেয়ে কম তাপ দিতে হবে কাকে? Z কে, কারণ Z এর আকৃতি বড়, নিউক্লিয়াস থেকে আকর্ষণ কম, আর সবচেয়ে বেশি তাপ দিতে হবে X কে। তাহলে আমি বলতে পারি না যে একটা গ্রুপে যতই উপর থেকে নিচে যাওয়া যায় পরমাণুর আকার তত বাড়ে? একটা গ্রুপে যতই উপর থেকে নিচে যাওয়া যায় পরমাণুর আকার তত বাড়ে। নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের উপর আকর্ষণ তত কমে। আকর্ষণ কমলে ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে তাপ দিতে হয় কম, আয়নীকরণ বিভব কম। উল্টা নিচ থেকে উপরে গেলে আকার কমে, আকর্ষণ বাড়ে,
ইলেকট্রন ছাড়তে কষ্ট, তাপ দিতে হয় বেশি, তার মানে আয়নীকরণ বিভব বেশি। ক্লিয়ার সবার কাছে? এতটুকু বুঝতে পারছো? তার মানে আয়নীকরণ বিভব সম্পর্কে বোঝা গেছে। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আয়নীকরণ বিভবের সাথে কিন্তু একটা পর্যায় ভিত্তিক সম্পর্কও আছে। মনে করো সেম, এই তোমরা আগের কনসেপ্ট কাজে লাগাও। এক্স ওয়াই জেড তিনটার ভিতরে এটার পারমাণবিক সংখ্যা মনে করো যদি হয় 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14। আমাকে একটু বলো তো দেখি, এক্স ওয়াই জেড তিনটার পারমাণবিক সংখ্যা যদি এটা হয় তাহলে কোনটা বড়? এক্স সবচেয়ে বড়, কারণ জেড এর প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি হয়, সর্ববহিস্তরে বেশি আকর্ষণ করবে, সংকুচিত হয়ে যাবে আকার, তার মানে হচ্ছে গিয়ে জেড এর আকৃতি সবচেয়ে ছোট, এক্স এর আকৃতি বড়। তাহলে আমাকে একটু বলো, এক্স এর আকৃতি যদি ওয়াই থেকে বড় হয়, ওয়াই যদি জেড থেকে আকৃতিতে বড় হয়, তাহলে কে ইজিলি ইলেকট্রন ছেড়ে দিবে, এক্স নাকি ওয়াই না জেড? এক্স। এক্স যদি ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এক্স এর আয়নীকরণ বিভব মানে বেশি তাপ দিতে হবে না কম তাপ দিতে হবে? ইজিলি ইলেকট্রন ছেড়ে দিলে কম তাপ দিতে হবে, তার মানে আয়নীকরণ বিভব বেশি না কম? কম। বুঝো, এক্স ওয়াই জেড, এক্স এর আকৃতি সবচেয়ে বড়, তার মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের ইলেকট্রনের উপর আকর্ষণ সবচেয়ে কম। যেহেতু নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের উপর আকর্ষণ সবচেয়ে কম, তাই সে ইজিলি ইলেকট্রন ছেড়ে দিবে। আর ইজিলি ইলেকট্রন ছেড়ে দিলে আমি বেশি তাপ দিতে হবে না, আর আমি বেশি তাপ না দিলে আয়নীকরণ বিভব কম না বেশি? কম। তার মানে এক্স এর আয়নীকরণ বিভব ওয়াই থেকে কম, ওয়াই এর আয়নীকরণ বিভব জেড থেকে কম। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? বুঝতে পারছো? তার মানে বলা যায় না একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বিভব বাড়ে না কমে? আয়নীকরণ বিভব বাড়ে। বাড়ে কেন বাড়ে? দেখো, জেড জেড না আকৃতিতে ছোট, তার মানে তার ইলেকট্রন সরাইতে তো কষ্ট বেশি, তাপ বেশি দিতে হবে। বোঝো না আমার কথা? আর উপর থেকে নিচে নামলে আয়নীকরণ বিভব বাড়ে না কমে? কমে। এই কনসেপশনগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, যে আমি যদি উপর থেকে নিচে নামি পরমাণুর আকার বাড়ে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের উপর আকর্ষণ কমে, তার মানে ইলেকট্রন ইজিলি ছেড়ে দেয়, তার মানে আয়নীকরণ বিভব কম। আর নিচ থেকে উপরে গেলে বেশি। পর্যায় সারণ বাম থেকে ডানে গেলে আকার কমে মানে আয়নীকরণ বিভব বেশি, ডান থেকে বামে গেলে আকার বাড়ে মানে আয়নীকরণ বিভব কম। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখানে এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে। এখন যদি আমি তোমাকে অধাতুর ক্ষেত্রে বলি, অধাতুর কথা, তো অধাতু কাকে বলে? যারা ইলেকট্রন গ্রহণ করবে না ছাড়বে? যারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে একটু খেয়াল করে দেখো, ধরো একটা অধাতুর গ্রুপ হচ্ছে এক্স ওয়াই জেড, ফর এক্সাম্পল আগের মতো, হ্যাঁ, এক্স ওয়াই জেড হচ্ছে অধাতুর গ্রুপ, এক্স ওয়াই জেড অধাতুর গ্রুপ। এখন অধাতু হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে যে অধাতু যত ইজিলি ইলেকট্রন গ্রহণ করে সে তত বেশি সক্রিয়, যে অধাতু যত ইজিলি ইলেকট্রন গ্রহণ করে সে তত বেশি সক্রিয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এক্স দ্বিতীয় পর্যায়ে, তার মানে আগের মতো সেম, ওয়াই তৃতীয় পর্যায়ে, তার মানে 3টা শক্তিস্তর, জেডে 4টা শক্তিস্তর। এখন ধরো 3 জনেই ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন আসলো 3 জনেই গ্রহণ করবে, সর্ববহিস্তরে বসাবে। এখন কান নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের ইলেকট্রনের দূরত্ব কম, কান নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের, এক্স এর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের দূরত্ব কম, তার মানে আকর্ষণ বেশি। তার মানে এই ইলেকট্রনকে ইজিলি কে বসাবে তার কক্ষপথে? এক্স। কার তুলনায়? ওয়াই এর তুলনায়। ওয়াই কার তুলনায়? তার মানে এক্স অধাতুর যে অধাতুক ধর্ম কার তুলনায় বেশি? ওয়াই এর তুলনায়। ওয়াই কার তুলনায় বেশি? জেড এর তুলনায়। বুঝছো কিনা? তার মানে বলা যায় না যে অধাতুর ক্ষেত্রে, ধাতু না অধাতুর ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, একটা গ্রুপের নিচ থেকে যত উপরে ওঠা যায়, নিচ থেকে যত উপরে ওঠা যায় পরমাণুর আকার তত হ্রাস পায়, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্তরের দূরত্ব তত কমে, আকর্ষণ তত বাড়ে, ইজিলি ইলেকট্রন ক্যাচ আপ করে, তাই অধাতুর সক্রিয়তা তত বেশি। তার মানে অধাতুর সক্রিয়তা ধাতুর উল্টা, অধাতুর সক্রিয়তা ধাতুর উল্টা। আমার কথা বুঝতে পারছো কিনা? তার মানে আমরা বলতে পারি একটা গ্রুপে যতই নিচ থেকে উপরে ওঠা যায় পরমাণুর আকার তত কমে, নিউক্লিয়াস থেকে দূরত্ব তত কমে, আকর্ষণ বাড়ে, ইজিলি ইলেকট্রন গ্রহণ করে, তাই অধাতুর সক্রিয়তা বাড়ে। উল্টা উপর থেকে নিচে নামলে
অধাতুর সক্রিয়তা কমে। আমার কথা কি সবার কাছে ক্লিয়ার? না বুঝতে পারলে বলো যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, এই জায়গাটা বলেন। সবাই বুঝতে পারছো? তো এই হচ্ছে গিয়ে ধাতু অধাতুর সক্রিয়তার ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপশনগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লাগে। হ্যাঁ,